ভারতের সবচেয়ে বিখ্যাত দামি 10টি মশলা, চলুন জেনে নেওয়া যাক সেগুলোর তালিকায় কি কি রয়েছে। নাম্বার 10, কেশর বা জাফরান হলো বিশ্বের সবচেয়ে অভিজাত তকমা পাওয়া দামি মশলাগুলোর মধ্যে একটি। এটি প্রধানত ভারতের কাশ্মীরে চাষ করা হয়। 1 কেজি খাঁটি কেশরের জন্য প্রায় 1.5 লাখ ফুলের প্রয়োজন হয়। 1 কেজি জাফরান তৈরিতে প্রায় 370 থেকে 470 ঘন্টা সময় লাগে। অন্য যে কোনো মশলার চেয়ে জাফরানের দাম আকাশচুম্বী। প্রতি কেজি জাফরানের মূল্য 4 থেকে 5 লাখ পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 9, ভারতে এলাচিকে মশলার রানী বলা হয়ে থাকে। এলাচ সাধারণত 2 ধরনের হয়ে থাকে, সবুজ এলাচ ও কালো এলাচ। ভারতে এলাচির চা খুব জনপ্রিয়। এটি চা, মিষ্টি এবং ঝাল জাতীয় সকল প্রকার খাবারে ব্যবহার করা হয়। সবুজ এলাচি কেজি 15 থেকে 20,000 হয়ে থাকে, তবে সবুজ এলাচির চেয়ে কালো এলাচির দাম বেশি হয়ে থাকে, কেজি প্রায় 25 থেকে 30,000-এর মতো। নাম্বার 8, গাছে কাঁচা অবস্থায় আপনি যদি কখনো জয়ফল বা জয়ত্রী দেখে থাকেন তাহলে তা আপনার কাছে এক রহস্যময় মশলা মনে হবে। এটার স্বাদ হালকা ও মিষ্টি ঝাঁঝালো প্রকৃতির হয়ে থাকে। এটা শুধু রান্নাতে নয়, ভেষজ ঔষধ ও সুগন্ধি তৈরিতেও ব্যবহার হয়ে থাকে। এটি ঘুম আনতে সাহায্য করে এবং হজমের ক্ষমতা বাড়ায়। এর প্রতি কেজি 2 থেকে 4,000 পড়ে থাকে। নাম্বার 7, আপনি যদি ঝাল খুব পছন্দ করেন তাহলে অবশ্যই কাশ্মীরি মরিচের কথা শুনে থাকবেন। এটা এতটাই লাল এবং উজ্জ্বল যে দেখে যে কারোরই জিভে জল চলে আসবে। এর বিশেষত্ব হলো এটি বেশি ঝাল হয় না, বরং হালকা মিষ্টি ভাব থাকে। এটি টুকটুকে লাল রঙের কারণে বেশি জনপ্রিয়। এটি বীজ বের করে শুকিয়ে গুঁড়ো করা হয়। এর দাম 3,000 থেকে 5,000 প্রতি কেজি পড়ে থাকে। নাম্বার 6, রেস্টুরেন্ট কিংবা বিয়েবাড়িতে খাবারের পরে আমরা যে দামি মৌরি খাই সেটি ভারতের দামি মশলাগুলোর তালিকায় পড়ে থাকে। কাশ্মীর ও রাজস্থানের মৌরি খুব দামি হয়ে থাকে। মৌরি শুধু মুখের সুগন্ধি হিসেবে নয়, এটি হজম ক্ষমতা বাড়াতে, স্মৃতিশক্তি উন্নত করতে এবং পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। এর বিশেষ জাতগুলোর দাম 2,000 পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 5, প্রাচীনকালে গোলমরিচকে কালো সোনা বলা হতো। এটি ছোট মশলা হলেও এর ঝাঁজ ও ঝাল খুবই শক্তিশালী। এটি রান্নার স্বাদ বাড়ায়, শরীর গরম রাখে এবং ঠান্ডা কাশি দূর করতে সাহায্য করে থাকে। গোলমরিচের দাম প্রতি কেজি 1500 থেকে 2,000-এর মধ্যে পড়ে থাকে। নাম্বার 4, দারুচিনি শুধু চা কিংবা মিষ্টি জাতীয় খাবারে নয়, এটি শর্করার মাত্রা ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভালো মানের দারুচিনি প্রতি কেজি 1500 টাকাও পড়ে থাকে। নাম্বার 3, ভারতের তেজপাতাকে দামি মশলা হিসেবে ধরা হয়ে থাকে। এটা রান্নার পাশাপাশি আয়ুর্বেদিক ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয়। এর পাতাগুলো সুগন্ধিযুক্ত ও ঔষধি গুণ সমৃদ্ধ হয়ে থাকে। প্রতি কেজির দাম 800 থেকে 1000-এর মধ্যে হয়ে থাকে। নাম্বার 2, শীতকালে আদা একটি বিশেষ প্রয়োজনীয় মশলা হিসেবে দরকার পড়ে। এটি ঠান্ডা কাশি দূর করতে ও হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর অন্যতম গুণ হলো এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এটি প্রতি কেজি 1200 পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 1, মেথি নামটা শুনে অনেকে ভাবতে পারেন এ কেমন দামি মশলা, তবে এটি একটি উপকারী মশলা। ভারতে মেথির দানাকে দামি মশলা হিসেবে বিবেচনা করা হয়। এটা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও, ওজন হ্রাস করতে ও হজমে ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দেখুন কেমন অভিনব কায়দায় তৈরি হচ্ছে এই বিষাক্ত ভেজাল ঘি। চোখের সামনে যা দেখবেন সেটা ঘি নয়, বরং নিখাত প্রতারণার দৃষ্টান্ত। ঢাকার অলিতে গলিতে গড়ে উঠেছে এমন সব অস্থায়ী কারখানা যেগুলোতে ঘি নয়, তৈরি হচ্ছে কৃত্রিম সুগন্ধ, কেমিক্যাল আর ভেজাল চর্বির মিশেল। বাইরে থেকে দেখলে এক একটা প্লাস্টিক বোতলে চকচকে ঘন হলুদ রঙের পদার্থ, গায়ে লেখা বিশুদ্ধ গাওয়া ঘি, কিন্তু ভেতরে যা আছে তা একটুও খাঁটি নয়। এই সব জায়গায় গরুর দুধের কোনো অস্তিত্ব নেই, দুধ জাল দেওয়ার প্রক্রিয়ার কোনো ছায়াও নেই। কেবল কৃত্রিমভাবে বানানো এমন এক পদার্থ যা দেখলে আপনি ঠকে যাবেন, কিন্তু খেলে আপনার শরীর হারিয়ে ফেলবে লিভার আর কিডনির উপর নিয়ন্ত্রণ। এই ভেজাল ঘি তৈরির পেছনে আছে এক মারাত্মক কৌশল। প্রথমেই সংগ্রহ করা হয় বাজারে নিম্নমানের ডালডা, যা সাধারণত ব্যবহার হয় বেকারির নকল পণ্যে। এরপর এতে দেয়া হয় ঘন হলুদ রং, ফ্লেভার হিসেবে ব্যবহৃত হয় কৃত্রিম গাওয়া গন্ধ, যা বিদেশি রাসায়নিক দিয়ে তৈরি। কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে ব্যবহার করছে বিউট্রিক অ্যাসিড নামের এক কেমিক্যাল, যার গন্ধ নাকে গেলে আপনি বিশ্বাস করবেন এটা আসল গাওয়া ঘি। কিন্তু একটু গবেষণা করলেই জানা যাবে এই অ্যাসিড শুধু বিষাক্ত নয়, এটি মানব দেহের অন্ত্রে মারাত্মক গ্যাস তৈরি করতে পারে, এমনকি দীর্ঘদিন সেবনে লিভার বিকল হতে পারে। এসব কেমিক্যাল বিভিন্ন কসমেটিক এবং লুব্রিকেন্ট তৈরিতে ব্যবহৃত হয়, খাদ্য নয়। আরও ভয়াবহ ব্যাপার হলো এইসব ভেজাল ঘির প্যাকেটিং, দামি বোতল, উজ্জ্বল লেবেল, ব্র্যান্ডের নাম নকল করে বানানো হুবহু নকল স্টিকার। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা ভেজাল। বড় বড় হোলসেল বাজারে ঢুকিয়ে দেয়া হচ্ছে এসব ঘি, আর দোকানদাররা সাশ্রয়ী দামে গাওয়া ঘি বলে বিক্রি করে দিচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোর হাতে। আপনি হয়তো ভাবছেন 200 টাকা বাঁচালেন, কিন্তু শরীরের ভেতর ঢুকিয়ে দিচ্ছেন এমন এক রাসায়নিক যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সীমা নেই। এই ভেজাল ঘি খেলে প্রথমে হজমের সমস্যা, পাকস্থলীতে
গ্যাস, অ্যাসিডিটি দেখা দেয়। ধীরে ধীরে এই কৃত্রিম ফ্যাট জমতে থাকে দেহে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, হার্টের সমস্যা, ব্লকেজ, উচ্চ রক্তচাপ, এমনকি ফ্যাটি লিভারের সমস্যা পর্যন্ত দেখা দেয়। বিশেষ করে শিশুরা যদি এই ঘি নিয়মিত খায় তাহলে তাদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব পড়ে। অথচ অনেক মা বাবা সন্তানের ভাত বা রুটিতে এই ঘি মেখে খাওয়াচ্ছেন, ভাবছেন এটা উপকারী, আসলে তারা জানতেও পারছেন না কি ভয়ঙ্কর ক্ষতি করছেন। আর এই ভেজাল ঘির এক একটা কারখানা চলে সাধারণত পুরনো ঘরবাড়িতে, যেখানে বিদ্যুৎ থাকে না, স্বাস্থ্যবিধির তো প্রশ্নই ওঠে না। ৫-৬ জন অদক্ষ শ্রমিক পুরনো বাসি তেল, ফ্লেভার আর রং নিয়ে বানিয়ে ফেলছে হাজার হাজার লিটার ঘি। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালায়, ২ থেকে ৩ জনকে গ্রেপ্তার করে, কিছু বোতল জব্দ হয়, পত্রিকায় ছবি ছাপা হয়, এরপর আবার তারা ফিরে আসে নতুন জায়গায়, নতুন নামে, পুরনো খেলা নিয়ে। তাই আপনাদের কাছে অনুরোধ, দাম দেখে নয়, উৎস দেখে ঘি কিনুন। খাঁটি গাওয়া ঘি সাধারণ বাজারে সস্তায় পাওয়া যায় না, এটা মাথায় রাখুন। বিশ্বস্ত খামার, স্থানীয় গাভী পালনকারী বা আপনার চেনা কারো কাছ থেকে সংগ্রহ করুন। না হয় আপনি যা খাচ্ছেন তা স্বাস্থ্যের জন্য নয়, বরং মৃত্যুর নিমন্ত্রণপত্র। এখন সময় এসেছে নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে সচেতন হবার, কারণ ঘি তো স্বাস্থ্যের প্রতীক হওয়া উচিত, কিন্তু এই ভেজাল যুগে সেটা হয়ে দাঁড়িয়েছে নিঃশব্দ ঘাতক। আপনি কি সেই ঘাতককে নিজ হাতে নিজের বাড়িতে ঢুকতে দেবেন? সিদ্ধান্ত আজই নিন। ভবিষ্যতের কথা ভাবলেই কি চোখে ভেসে ওঠে রোবটের শহর, যেখানে মানুষ নয়, সব কাজ করছে অসংখ্য যন্ত্রমানব, যেখানে প্রযুক্তি নির্ভর রোবটরা চালায় পুরো কারখানা। গল্প বিজ্ঞানে পড়া এসব কাহিনী এখন আর কল্পনা নয়। এই মুহূর্তেই আমেরিকার নেভাদায় দাঁড়িয়ে আছে এমন এক কারখানা, যা সময়ের আগে জন্ম নেওয়া এক ভবিষ্যতের পৃথিবী। নেভাডার বিশাল মরুভূমি ঘিরে দাঁড়িয়ে আছে ভবিষ্যতের প্রতিনিধিত্বকারী বর্তমানের প্রযুক্তি নির্ভর রোবটদের কারখানা টেসলার গিগা ফ্যাক্টরি। এটি এখন শুধু একটি উৎপাদন কেন্দ্র নয়, বরং আধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয়তা, পরিবেশ সচেতনতা ও মানুষের কল্পনার এক সম্মিলিত প্রচেষ্টার ভবিষ্যৎ পৃথিবীর প্রতিচ্ছবি। এই কারখানায় প্রতিদিন গড়ে উঠছে লক্ষ লক্ষ লিথিয়াম আয়ন ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ, যার বেশিরভাগই তৈরি হয় রোবটের হাতে। গিগা ফ্যাক্টরিতে প্রায় ৭৫% কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। অসংখ্য রোবটিক শক্তিশালী হাত, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গুণগত মান পরিদর্শক রোবট, স্বয়ংক্রিয় মালামাল পরিবাহক ও মেশিন ভিশন সিস্টেম একত্রে কাজ করে নিখুঁত পণ্য তৈরি করছে। রোবটের সাহায্যে উৎপাদনের গতি যেমন বাড়ছে, তেমনি কমেছে খরচ ও ত্রুটি। একদম নিখুঁত যন্ত্র তৈরিতে রোবটদের তুলনা নেই। তবে রোবট দ্বারা পরিচালিত এই সফল কারখানা তৈরি মানুষের বুদ্ধিমত্তার কারণেই সম্ভব হয়েছে। প্রকৌশলী, সফটওয়্যার ডেভেলপার, রোবট অপারেটর ও গবেষকরা দিন রাত কাজ করছেন এই অটোমেশনকে আরো নিখুঁত ও কার্যকর করে তোলার জন্য। মানুষের উন্নত চিন্তা ও সৃজনশীলতা প্রতিটি রোবটের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। রোবট কাজ করে, কিন্তু তাকে কাজ শেখায় মানুষ। গিগা ফ্যাক্টরির অন্যতম বৈশিষ্ট্য হলো উন্নত প্রযুক্তির কারণে এটা প্রচন্ড টেকসই। পুরো স্থাপনাটি নবায়নযোগ্য শক্তিতে চলে। সৌর ও বায়ুশক্তি হলো গিগা ফ্যাক্টরির শক্তিঘর। বিশাল ছাদ জুড়ে বসানো হয়েছে হাজার হাজার সৌর প্যানেল। ভবিষ্যতে এটি সম্পূর্ণরূপে কার্বন নিরপেক্ষ হতে চলেছে, যা পৃথিবীর জন্য এক দারুণ বার্তা। এখানে রয়েছে গবেষণা কেন্দ্র, যেখানে উদ্ভাবিত হচ্ছে স্মার্ট মেশিন ও এআই চালিত প্রযুক্তি। রয়েছে প্রশিক্ষণ জোন, যেখানে রোবট মানুষের কাছ থেকে কাজ শেখে এবং মানুষ শেখে কিভাবে আরো উন্নতভাবে রোবটকে শেখানো যায় সেই টেকনোলজি। গিগা ফ্যাক্টরি যেন এক শিক্ষা কারখানা, শুধু যন্ত্র নয়, ভবিষ্যৎ গড়ার পাঠশালা। ইলন মাস্কের ভাষায় গিগা ফ্যাক্টরি একটি মেশিন, যা নিজেই আরেকটি মেশিন তৈরি করে। এটি সত্যি এক মেশিন জনক কারখানা, যেখানে কাজ করে প্রযুক্তি, কল্পনা আর আকাশ ছোঁয়ার স্বপ্ন, যে স্বপ্ন আমাদের দূষণমুক্ত আগামী পৃথিবীর কাছে নিয়ে যায়। এটি কেবল একটি শিল্প প্রতিষ্ঠান নয়, বরং এক চলমান সভ্যতা, যেখানে মানুষ আর যন্ত্র একসঙ্গে পথ চলে। গিগা ফ্যাক্টরি আমাদের নতুন পৃথিবীর গল্প বলে, যেখানে স্বয়ংক্রিয়তার মধ্যে থাকে মানবিক ছোঁয়া আর যন্ত্রের মধ্যেও বাস করে মানুষের বুদ্ধি। যে ইট দিয়ে আমরা ঘর বানাই, সেই ইট বানানোর পেছনের গল্পটা আপনি জানেন? এই একটা ইট বানাতে এক একজন শ্রমিক যেভাবে লড়াই করেন, তা দেখলে আপনি আর কখনো ইটকে সাধারণ জিনিস বলে ভাবতে পারবেন না। ইট আমরা প্রতিদিন দেখি, বাড়ি বানাতে লাগে, দেয়াল তুলতে লাগে, রাস্তাঘাটে পড়ে থাকে, কিন্তু একটা ইট তৈরি হওয়া মানে শুধুই মাটি নয়, এটা অনেক ঘাম, কষ্ট আর নিখুঁত পরিশ্রমের ফল। ইট ভাটায় যারা কাজ করেন তারা কোনো মেশিনে বসে বোতাম টিপে কাজ করেন না, বরং সূর্য মাথার উপর তেতে থাকলেও মাটি, কাদা, মশা, ধুলো এসবের মাঝেই তারা গড়েন আমাদের ভবিষ্যতের বাড়ির ইট। প্রথম ধাপেই শুরু হয় মাটি ও বালুর মিশ্রণ তৈরি। এটা কোনো সাধারণ মাটি না, ভালো মানের মাটি বাছাই করা হয় যাতে ইটটা শক্ত হয়, ফাটে না, বাঁকেও না। এরপর সেই মাটি আর বালুকে পানি মিশিয়ে একদম নরম কাদায় রূপান্তর করা হয়। এই মিশ্রণ তৈরি করতে শ্রমিকের
শ্রমিকেরা পা দিয়ে মারিয়ে মারিয়ে ঘন্টার পর ঘন্টা কাদা তৈরি করেন। আধুনিক যন্ত্রপাতি যেখানে নেই বললেই চলে, সেখানে হাতে পায়ে ভর দিয়েই চলে পুরো কাজ। এরপর সেই কাদামাটি ঢেলে দেওয়া হয় কাঠের বা লোহার তৈরি ছাঁচে। এক একটা ছাঁচ মানে এক একটা ইট। মজার ব্যাপার হলো, ছাঁচে কাদা ঢেলে দিলে তা বেশি হয়ে গেলে আবার কাটতে হয়। সে কাজটা করা হয় একটা পাতলা সুতো দিয়ে। হ্যাঁ, সোজা সুতো দিয়ে। এই সুতো দিয়ে কাদার বাড়তি অংশটা উপরের দিক থেকে কাটতে হয় একেবারে সমানভাবে, যেন ইটের আকৃতি নির্দিষ্ট থাকে। এতটাই নিখুঁত হতে হয় যেন ছাঁচ থেকে পড়ার পর ইটগুলো এক সারিতে সাজিয়ে ফেললেই একটা প্রাচীর বানানো যায়। এরপর সেই কাঁচা ইটগুলো শুকাতে দেওয়া হয় খোলা আকাশের নিচে। সূর্যের তাপে দিনভর পড়ে থাকে। কোনো কোনো সময় বৃষ্টির কারণে সব ইট ভিজে গিয়ে পুরো খাটনি পানিতে চলে যায়। আবার শুকনো ইট যদি সময় মতো না সরানো হয় তবে একদিকে শুকিয়ে আর একদিকে ফাটল ধরে। তাই সময়, বাতাস, রোদ সবকিছুর হিসাব রাখতে হয়। কিন্তু আসল যুদ্ধ শুরু হয় তখন যখন এইসব ইট ভাটায় পোড়ানো হয়। বিশাল চুল্লির ভেতরে 700 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয় ইট। কাঠ, কয়লা, এমনকি অনেক সময় পচা জ্বালানিও ব্যবহার করা হয় আগুন জ্বালাতে। পুরো ভাটার আশপাশ তখন গরম হয়ে ওঠে। সে আগুনের ভেতর থেকে ইট তোলা, ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ানো, এইসব কাজ করে এমন শ্রমিকরা যারা বছরের পর বছর এই তীব্র গরমের সঙ্গে যুদ্ধ করেই জীবন কাটাচ্ছেন। এক একটা ইট বানাতে যতটা ঘাম ঝরে সে কষ্ট আমরা কেউ দেখি না। অথচ আমরা শুধু দেখি এক ট্রাক ইট এলো, দাম কত, রং কেমন, ফাটল আছে কিনা। অথচ ওই ইটের এক একটা ফাটলের পেছনে হয়তো একজন শ্রমিকের বৃষ্টিতে ভিজে যাবার গল্প আছে, ঘাম দিয়ে কাদা ঠেলার কাহিনী আছে। আরেকটা ভয়ঙ্কর বাস্তবতা হলো, এই কাজ অনেক সময় শিশুদের দিয়েও করানো হয়। ছোট ছোট ছেলে মেয়ে যারা স্কুলে যাবার বয়সে, তারা ইট টেনে টেনে নিয়ে যাচ্ছে, কাদা মারাচ্ছে শুধু পরিবারে একবেলা ভাত জোগাড় করার জন্য। এতে ওদের ভবিষ্যৎ পুড়ে যাচ্ছে সে একই ভাটার আগুনে যেটাতে ইটটা থাকে। আমরা যারা শহরে বসে ঠান্ডা ঘরে থাকি তাদের কাছে ইট মানে বাড়ি বানানোর উপকরণ, কিন্তু গ্রামের কোনো ইট ভাটার লোকদের কাছে এটা জীবন। কারণ এই একটা ইট না থাকলে ওদের চুলায় ভাত জ্বলে না, সন্তানের খাতা কলম কেনা হয় না। তাই যখনই আপনি কোনো নতুন বাড়ির ইটের উপর হাত রাখেন, মনে রাখবেন এই ইট শুধু মাটি দিয়ে না, তৈরি হয়েছে কারো সারা দিনের খাটনি, রোদে পোড়া গা আর ধুলোবালিতে ভরা বুকের ভেতর জমে থাকা নিঃশ্বাস দিয়ে।